আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিনুর রহমান কলেজ, মোহাম্মদপুর, মাগুরা কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন থেকে ডিএনএর গঠন ও কাজ নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, জীববিজ্ঞান, আমিনুর রহমান কলেজ, মোহাম্মদপুর, মাগুরা। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডিএনএর ভৌত ও রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে পারবে এবং ডিএনএর কাজ বর্ণনা করতে পারবে। ডিএনএর পূর্ণরূপ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর গঠন সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে একটু ধারণা নিতে হবে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে সজীব কোষের অভ্যন্তরে যে সকল উপাদান কোষের বংশগত বৈশিষ্ট্যগুলো ধারণ করে এবং বংশ থেকে বংশান্তরে সেই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরে ভূমিকা রাখে, তাদেরকেই বলা হয় নিউক্লিক অ্যাসিড। নাম থেকে আমরা কিছুটা ধারণা করতে পারি যে এরা কিছুটা অম্লধর্মী বা অ্যাসিডিক। এই নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, এই উভয় ধরনের নিউক্লিক অ্যাসিডকে একত্রে বলা হয় জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ বংশগতীয় বস্তু। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হতে পারে, ডিএনএ এবং আরএনএ। তো ডিএনএর মধ্যে থাকে ডিঅক্সিরাইবোজ নামক এক প্রকারের পেন্টোজ সুগার, আর আরএনএর মধ্যে থাকে রাইবোজ নামক এক ধরনের পেন্টোজ সুগার। তো ডিএনএ ও আরএনএর উভয়েরই মূল কাঠামো তৈরি হয় পেন্টোজ সুগার দিয়ে, কিন্তু ডিএনএর মধ্যে যে পেন্টোজ সুগারটি থাকে সেখানে একটি অক্সিজেন অণু কম থাকে। এই অক্সিজেন অণু কম থাকা এটাকেই বোঝাচ্ছে, ডিঅক্সি শব্দটির দ্বারা এটাকে বোঝানো হয়, অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে একটি অক্সিজেন অণু কম থাকে, অক্সিজেন বিহীন। ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন বিহীন, এখানে বিহীন বলতে বোঝাচ্ছে যে অক্সিজেন কম। তো এই সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা এতটুকু জেনে রাখি যে ডিঅক্সিরাইবোজ দ্বারা গঠিত যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিডকেই বলা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা সংক্ষেপে ডিএনএ। ডিএনএ আবিষ্কারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 1953 সালে সর্বপ্রথম ডিএনএর পূর্ণাঙ্গ একটি মডেল দাঁড় করান বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, এবং তাদের এই মডেলের নাম ডাবল হেলিক্স মডেল। ডাবল মানে দুই, হেলিক্স মানে প্যাচ, অর্থাৎ প্যাঁচানো, দুইটি সূত্র দ্বারা গঠিত প্যাঁচানো যে ডিএনএর গঠন, এই গঠনের সম্পূর্ণ মডেলটি তারা আবিষ্কার করেন। কিন্তু 1953 সালের আগেই আরও বিভিন্ন বিজ্ঞানীরা ডিএনএ সম্পর্কে অনেক তথ্য উদ্ঘাটন করেছেন। যেমন 1949 সালে বিজ্ঞানী চারগাফ, তিনি ডিএনএর রাসায়নিক গঠন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আবিষ্কার করেন।
যেমন ডিএনএর মধ্যে যে অ্যাডেনিন এবং থায়ামিন নামক নাইট্রোজেন বেস সমান অনুপাতে থাকে এবং সাইটোসিন ও গুয়ানিন নামক নাইট্রোজেন বেস সমান অনুপাতে থাকে। এই তথ্যগুলো বিজ্ঞানী চারগাফ আবিষ্কার করেন এবং এটাকে বলা হয় চারগাফের রুল। এরপরে বিজ্ঞানী উইলকিন্স এবং রোজালিন্ড ফ্রাঙ্কলিন তারা ডিএনএ ভৌত যে গঠন, অর্থাৎ এটি যে ডাবল হেলিক্স, এটি যে দুটি সূত্র দ্বারা গঠিত এবং পেঁচানো, এই তথ্যটি আবিষ্কার করেন এক্স রে ডিফ্র্যাকশনের মাধ্যমে রোজালিন্ড ফ্রাঙ্কলিন এবং চার্লস উইলকিন্স। তো এই সকল তথ্যকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ মডেলের প্রস্তাব করেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। পরবর্তীতে জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক এবং উইলকিন্স তারা এই ডিএনএর মডেল আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পান। তো যাই হোক, ডিএনএর গঠন সম্পর্কে এবং ডিএনএর কার্যক্রম সম্পর্কে এখনও গবেষণা চলছে, প্রতিনিয়ত গবেষণা চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য একজন বিজ্ঞানী, ভারতীয় বংশোদ্ভূত একজন বিজ্ঞানী H.G. খোরানা অর্থাৎ হরগোবিন্দ খোরানা, তিনি কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে ডিএনএ তৈরি করে দেখিয়েছেন। এই জন্য ওনাকে বলা হয় কৃত্রিম জিন আবিষ্কারক। তো এই ধরনের অনেক গবেষণাই এখনও অব্যাহত রয়েছে ডিএনএ নিয়ে। তবে ডিএনএর আবিষ্কারকে আমরা বলতে পারি অত্যন্ত যুগান্তকারী একটি আবিষ্কার, কারণ মলিকুলার জেনেটিক্স বা মলিকুলার বেসিস, বায়োলজির মলিকুলার বেসিসের সূত্রপাত হয় এই ডিএনএর আবিষ্কারের মাধ্যমে। ডিএনএকে বংশগতির ধারক এবং বাহক হিসেবে আখ্যায়িত করা হয়, অর্থাৎ একটা জীবের যত বৈশিষ্ট্য থাকে সকল বৈশিষ্ট্যই ডিএনএর মধ্যে একটি বিশেষ ভাষায়, বিশেষ সংকেতের মাধ্যমে লিখিত অবস্থায় থাকে। আর এই তথ্যগুলো পরবর্তী প্রজন্মে বা পরবর্তী বংশধরে বহন করে নিয়ে যায় ডিএনএ। এই জন্য ডিএনএকে বলা হয় বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। তো ডিএনএর গঠন আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে ডিএনএ এবং আরএনএ অর্থাৎ উভয় ধরনের নিউক্লিক অ্যাসিড এর বেসিক যে স্ট্রাকচার সেটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা, এটা থাকে ডিএনএতে। আর যদি আমরা রাইবোনিউক্লিক অ্যাসিডের কথা বিবেচনা করি আরএনএ, সেখানে থাকে রাইবোজ শর্করা, আর থাকে নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ। নাইট্রোজেন বেস আবার দুই ধরনের হয়, পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস। পিউরিন বেজের মধ্যে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিন বেজের মধ্যে থাকে সাইটোসিন এবং থায়ামিন। তবে আরএনএর ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তো এটি হচ্ছে একটি ডিএনএর 3D মডেল, অর্থাৎ ডিএনএ দেখতে ঘোরানো বা পেঁচানো সিঁড়ির মতো এবং দ্বিসূত্রক। ডিএনএর গঠনে আমরা মূলত 3টি উপাদান দেখতে পাই, অর্থাৎ 3টি উপাদানের সমন্বয়ে ডিএনএ গঠিত হয়। প্রথম যে উপাদান সেটি হচ্ছে পেন্টোজ সুগার। আমরা সবাই গ্লুকোজের সাথে পরিচিত। গ্লুকোজ হচ্ছে একটি 6 কার্বন বিশিষ্ট শর্করা, আর ল্যাটিন ভাষায় 6কে বলা হয় হেক্সা। এই জন্য গ্লুকোজ হচ্ছে একটি হেক্সোজ সুগার। কিন্তু যদি কোনো
শর্করা 5টি কার্বন দিয়ে গঠিত হয় তখন তাকে বলা হয় পেন্টোজ সুগার। তাদের ডিএনএর মধ্যে প্রথম যে উপাদান আমরা পাই সেটি হচ্ছে একটি পেন্টোজ সুগার, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা। এখন পেন্টোজ সুগার, অনেক ধরনের পেন্টোজ সুগার রয়েছে 5 কার্বন বিশিষ্ট সুগার। তার মধ্যে ডিএনএতে থাকে যে পেন্টোজ সুগারটি, তার নাম হলো ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজের গঠন আমরা বিস্তারিত দেখব। দ্বিতীয় যে উপাদান থাকে তার নাম হচ্ছে নাইট্রোজেন বেস, অর্থাৎ নাইট্রোজেন দ্বারা গঠিত এক ধরনের ক্ষার জাতীয় পদার্থ। বেস মানে ক্ষার। তো নাইট্রোজেন গঠিত বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক, এটি আবার 4 ধরনের ক্ষারক ডিএনএর মধ্যে থাকে। অ্যাডেনিন, সংক্ষেপে বলা হয় এ; থাইমিন, সংক্ষেপে বলা হয় টি; গুয়ানিন, সংক্ষেপে জি; এবং সাইটোসিন, সংক্ষেপে সি। এ, টি, জি এবং সি। তৃতীয় যে উপাদান থাকে ডিএনএর মধ্যে সেটি হচ্ছে অজৈব ফসফেট, যেটি মূলত ফসফরিক অ্যাসিড হিসেবে থাকে H3PO4। এই 3টি উপাদানের সমন্বয়ে মূলত ডিএনএ গঠিত হয়। তো প্রথমে আমরা আসি পেন্টোজ সুগার ডিঅক্সিরাইবোজের গঠন সম্পর্কে আমরা একটু জানি। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি চক্র, একটি রিং। যে রিংয়ের একেবারে উপরে রয়েছে অক্সিজেন এবং রিংয়ের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার 4টি কার্বন রয়েছে। তো 4টি কার্বন আর একটি অক্সিজেন দিয়ে একটি রিং তৈরি হয়। আরেকটি কার্বন, 5 নাম্বার কার্বন, সেটি থাকে রিংয়ের বাইরে এবং 4 নাম্বার কার্বনের সাথে সংযুক্ত অবস্থায়। তাহলে এই 5টি কার্বনের সমন্বয়ে যে সুগার তৈরি হচ্ছে একে বলা হচ্ছে পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের মধ্যে আমরা 2 নম্বর কার্বনে যদি খেয়াল করে দেখা যাবে এখানে একটি এইচ আছে, কিন্তু 3 নম্বর কার্বনে এবং 1 নম্বর কার্বনে আছে OH। 4 নম্বর কার্বনে OH ছিল, কিন্তু সেটি 1 নম্বর কার্বনের সাথে একটি বন্ধন তৈরি করার কারণে তার, এবং 5 নম্বর কার্বনের সাথে বন্ধন তৈরি করার কারণে তার OH গ্রুপটি বিলুপ্ত হয়ে গেছে এবং 5 নম্বর কার্বনে OH রয়েছে। শুধুমাত্র 2 নম্বর কার্বনে OH এর পরিবর্তে আছে শুধু H। রাইবোজের সাথে ডিঅক্সিরাইবোজের এই 2 নম্বর কার্বনেই মূল পার্থক্য। রাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে একটি OH গ্রুপ থাকে, কিন্তু ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে এখানে অক্সিজেন একটি কম থাকে এবং এই অক্সিজেন কম থাকার কারণে এই পেন্টোজ সুগারকে বলা হয় ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ অক্সিজেন বিহীন বা একটি অক্সিজেন ঘাটতি কম রয়েছে বা অক্সিজেন এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। ডিঅক্সি শব্দটির অর্থ দিয়ে এটি বোঝায়। এখানে পাশাপাশি আমরা ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং এই বিষয়টি এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে রয়েছে OH, কিন্তু ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনের ঠিক একই পজিশনে শুধু H, অর্থাৎ এখানে অক্সিজেন নেই। আর বাকি কোথাও রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের কোনো পার্থক্য নেই। তাহলে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজের মূল পার্থক্য, একটি পার্থক্য, সেটি হচ্ছে অক্সিজেন আছে রাইবোজে এবং ডিঅক্সিরাইবোজে অক্সিজেন একটি নাই। এই ডিঅক্সিরাইবোজ যে পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগারের সাথে বাকি যে 2টি উপাদান 2 নম্বর এবং 3 নম্বর, সেই 2টি উপাদান যুক্ত হয়। তো
বাকি দুটো উপাদান, একটি হচ্ছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন বা থায়ামিন। এই নাইট্রোজেন বেস যুক্ত হয় ডিঅক্সিরাইবোজ এর 1 নম্বর কার্বনের সাথে, আর ফসফেট গ্রুপটি যুক্ত হয় ডিঅক্সিরাইবোজের 5 নম্বর কার্বনের সাথে। তবে ডিঅক্সিরাইবোজের 3 নম্বর কার্বনের সাথেও এই ফসফেট গ্রুপটি যুক্ত হতে পারে। তাহলে এই তিনটি উপাদান অর্থাৎ ফসফেট, ডিঅক্সিরাইবোজ, সুগার এবং নাইট্রোজেন বেস, এই তিনটি উপাদান যখন পরস্পর যুক্ত হয় তখন তৈরি হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একক, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে মিলে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ফসফেট গ্রুপ, পেন্টোজ সুগার এবং অ্যাডেনিন অর্থাৎ নাইট্রোজেন বেস, এই তিনটি উপাদানকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। আর যদি আমরা এখান থেকে ফসফেট গ্রুপকে বাদ দেই, শুধু পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস এই দুটিকে একসাথে যুক্ত করি, তখন একে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড এর সাথে একটি ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার পরে নিউক্লিওটাইড গঠিত হয়। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের পার্থক্য শুধুমাত্র একটি ফসফেট গ্রুপ। যেহেতু এখানে পেন্টোজ সুগারের সাথে একটি অ্যাডেনিন যুক্ত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডিনোসিন। আর যদি এখানে ডিঅক্সিরাইবোজ এই সুগারটি আমরা ব্যবহার করি তাহলে এটি হবে ডিঅক্সি অ্যাডিনোসিন। আর এর সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন একে বলা হয় ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, অর্থাৎ অ্যাডিনোসিনের সাথে একটি ফসফেট আছে, মনো মানে এক। তো এইভাবে ডিএনএর অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের একক নিউক্লিওটাইড গঠিত হয়। এরকম অসংখ্য নিউক্লিওটাইড যখন পরস্পর যুক্ত হয় নির্দিষ্ট নিয়মে, তখন সেটি হয়ে যায় নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ডিএনএর মধ্যে এই নিউক্লিওটাইডগুলো ঠিক কিভাবে অবস্থান করে। নিচে আমরা দেখতে পাচ্ছি একটি নিউক্লিওটাইড যেখানে একটি ফসফেট গ্রুপ রয়েছে, যেটাকে সংক্ষেপে শুধু পি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর পেন্টোজ সুগারকে সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর নাইট্রোজেন বেস এখানে সাইটোসিন দেখানো হচ্ছে, কিন্তু সেখানে এ, টি, জি অথবা সি যে কোনোটি থাকতে পারে। তাহলে এই তিনটি উপাদানের সমন্বয়ে একটি নিউক্লিওটাইড অণু গঠিত হলো। এই নিউক্লিওটাইড অণু উপরে বা নিচে আরও নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়। এইভাবে পরস্পর যুক্ত হয়ে একটি দীর্ঘ শিকল বা সূত্রক তৈরি করে। এই সূত্রকের উপরের দিকে থাকে 5 নম্বর কার্বন এবং নিচের দিকে থাকে 3 নম্বর কার্বন। এই জন্য এই সূত্রককে আমরা বলতে পারি যে এটি হচ্ছে ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচে 5 প্রাইম টু 3 প্রাইম। প্রাইম দ্বারা বোঝাচ্ছে কার্বন নাম্বার, অর্থাৎ 5 নম্বর কার্বন, এটাকে 5 প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এখন ডিএনএ আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক, অর্থাৎ ডিএনএর মধ্যে দুটো সূত্রক থাকে। তাহলে এক পাশে যে সূত্রক, প্রথম যে সূত্রকটি তৈরি হচ্ছে সেটি উপর থেকে নিচে 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক তার বিপরীত দিকে আরেকটি সূত্রক একইভাবে নিউক্লিওটাইডের সাথে একটি নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে তৈরি হয়, কিন্তু এটি থাকে উল্টানো অবস্থায়। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে যে পেন্টোজ সুগারগুলো রয়েছে তার 3 নম্বর কার্বনটি রয়েছে উপরের দিকে আর 5 নম্বর কার্বনটি রয়েছে নিচের দিকে। অর্থাৎ এক্ষেত্রে ডিরেকশনটি হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। পাশাপাশি এইরকম দুটো সূত্রক যখন
মাঝখানে যে নাইট্রোজেন বেসগুলো আছে অর্থাৎ ATGC, নাইট্রোজেন বেসগুলোর মাধ্যমে সংযুক্ত হয়ে যায়, তখনই আসলে এটাকে আমরা বলতে পারি যে এটি একটি ডিএনএ অণুর অংশ। আরও বিস্তারিত আমরা দেখি। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরে 5' বাম পাশে এবং বাম পাশে একেবারে নিচে 3', অর্থাৎ এইখানে সূত্রকটি উপর থেকে নিচে 5' to 3' এই ডিরেকশনে। আর ডান পাশে এখানে উপরের দিকে রয়েছে 3', নিচের দিকে রয়েছে 5', অর্থাৎ এখানে ঠিক তার বিপরীত ডিরেকশন। এই দুটি সূত্রক পরস্পর বিপরীতমুখী অবস্থান করে। এই বিপরীতমুখী অবস্থান করার একটি উল্লেখযোগ্য কারণ হলো নাইট্রোজেন বেসগুলো অর্থাৎ ATGC এই নাইট্রোজেন বেসগুলোকে সামনাসামনি নিয়ে আসা। যদি দুটো সূত্রক একই ডিরেকশনে থাকতো তাহলে AT বা GC এরা কখনোই সামনাসামনি পাশাপাশি বসতে পারতো না, এই C চলে যেত এই পাশে। এই জন্য এই সূত্রক দুটি পরস্পর যুক্ত হওয়ার জন্য অবশ্যই নাইট্রোজেন বেসগুলো এদেরকে মুখোমুখি হতে হবে, সামনাসামনি থাকতে হবে। A এবং T এরা পাশাপাশি দুটো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। G এবং C এরা পাশাপাশি তিনটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এই হাইড্রোজেন বন্ধনগুলোই মূলত এই ডিএনএ সূত্রক দুটিকে পরস্পর সংযুক্ত রাখে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এবং আরএনএর পার্থক্য। ডিএনএ দ্বিসূত্রক, দুটো সূত্রকের সমন্বয়ে গঠিত এবং সেখানে নাইট্রোজেন বেস থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন ATGC। কিন্তু আরএনএর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আরএনএর মধ্যে একটি মাত্র সূত্রক থাকে এবং এই সূত্রকের মধ্যে যে নাইট্রোজেন বেস থাকে সেখানে থায়ামিন থাকে না। থায়ামিনের পরিবর্তে সেখানে থাকে ইউরাসিল। আর এখানে যে সুগারটি থাকে পেন্টোজ সুগার, সেটি হচ্ছে রাইবোজ সুগার, যেটি আমরা আগেই আলোচনা করেছি। তাহলে ডিএনএ এবং আরএনএর বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স হলো যে ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। আর ডিএনএর মধ্যে রাসায়নিক উপাদান হিসেবে থাকে থায়ামিন এবং পেন্টোজ সুগার হিসেবে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা। আর আরএনএর মধ্যে থাকে নাইট্রোজেন বেস হিসেবে ইউরাসিল, থায়ামিন থাকে না। আর পেন্টোজ সুগার হিসেবে সেখানে থাকে রাইবোজ সুগার। 1953 সালে বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন তারা যে মডেলটির প্রস্তাব করেন সেই মডেলকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ডাবল হেলিক্স নামটির কারণ হচ্ছে ডাবল অর্থাৎ দুই, এখানে যে দুটি সূত্রক থাকে ডিএনএর মধ্যে এই জন্য একে বলা হয় ডাবল। আর হেলিক্স বলা হয়, হেলিক্স অর্থাৎ প্যাচ, এই সূত্রক দুটি প্যাচানো অবস্থায় থাকে এই জন্য একে বলা হয় ডাবল হেলিক্স মডেল। তো এই হেলিক্স বা প্যাচ এটি থাকে হচ্ছে সিঁড়ির মতো। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি ঘোরানো বা প্যাঁচানো সিঁড়ি থাকে, এই ঘোরানো সিঁড়ির মতো দেখতে এই ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এই সিঁড়ির যে হাতল, এই হাতলগুলো তৈরি হয় ফসফেট এবং সুগার এই দুটোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে, অর্থাৎ একবার ফসফেট তারপরে একটি সুগার, আবার একটি ফসফেট আবার একটি সুগার, এইভাবে পারস্পরিক সংযুক্তির মাধ্যমে এই হাতলগুলো তৈরি হয় সিঁড়ির। আর সিঁড়ির যে ধাপ, মাঝখানের যে ধাপগুলো, এই ধাপগুলো তৈরি হয় নাইট্রোজেন বেস দিয়ে। A এবং T পাশাপাশি যুক্ত হয়, G এবং C পাশাপাশি যুক্ত হয় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এই নাইট্রোজেন বেসগুলো যখন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পাশাপাশি যুক্ত হয় তখন এই সিঁড়ির ধাপটি তৈরি হয়।
অর্থাৎ সিঁড়ির ভিতরের দিকে থাকে নাইট্রোজেন বেস আর বাইরের দিকে থাকে ফসফেট, এবং সিঁড়ির ব্যাকবোন তৈরি হয় এই সুগার, পেন্টোজ সুগার দিয়ে। তো এটা একটি সরল চিত্র। এই সরল চিত্রের মধ্যে ডিএনএর ডাবল হেলিক্স মডেল দেখানো হচ্ছে। সুগার এবং ফসফেট ব্যাকবোন আর নাইট্রোজেন বেস মাঝখানে, আর হলো হাইড্রোজেন বন্ড, এটা সিঁড়ির মাঝখানে ধাপগুলো তৈরি হয়। এই হেলিক্সের ডিরেকশন একটি 3' to 5' আর একটি 5' to 3', এবং এই হেলিক্সের প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম, এবং সিঁড়ির হেলিক্সের যে ব্যাস অর্থাৎ বিস্তার সেটি হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। আর এই যে প্যাচ, এই প্যাচের মধ্যে একটি আছে ডিপ বা মেজর গ্রুপ, আর এটা হচ্ছে শ্যালো গ্রুপ। শ্যালো মানে হচ্ছে অগভীর, আর ডিপ মানে হচ্ছে গভীর, গ্রুপ মানে হচ্ছে খাঁজ। অর্থাৎ যে প্যাচগুলো ডিএনএর মধ্যে দেখা যায় সেই প্যাচগুলো কোনো কোনো প্যাচ, এই প্যাচটি একটু গভীর হয়, প্যাচের যে খাঁজ সেই খাঁজটা একটু গভীর হয়। অর্থাৎ যদি আমরা এখান থেকে এই পর্যন্ত হিসাব করি প্যাচের, তাহলে দেখা যাবে যে এই দূরত্বটা বেশি। আর যেটা শ্যালো গ্রুপ সেই ক্ষেত্রে গভীরতাটা একটু কম। ডিএনএর কাজ, ডিএনএকে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ডিএনএ কাজ করে। অর্থাৎ ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিএনএ। বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ বংশগত যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলোর আণবিক ভিত্তি বা আণবিক গঠন, এটা ডিএনএ সেই আণবিক ভিত্তিটা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে জীবের যে বৈশিষ্ট্যগুলো, যেমন প্রত্যেকটা জীবের কিছু স্বাতন্ত্র্য রয়েছে, কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো মূলত ডিএনএর মধ্যেই একটি বিশেষ ভাষায় সেই বৈশিষ্ট্যগুলো লেখা থাকে। তো এই অর্থে ডিএনএ জীবের বৈশিষ্ট্যগুলো ধারণ করে এবং সেটিকে নিয়ন্ত্রণ করে। ডিএনএর কোনো পরিবর্তন, ওই নির্দিষ্ট জায়গায় যদি পরিবর্তন হয় তাহলে জীবের বৈশিষ্ট্যের মধ্যেও পরিবর্তন দেখা যায়। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে। অর্থাৎ জীবের বংশধারা এক বংশ থেকে তার পরবর্তী প্রজন্মের মধ্যে বংশগত যে বৈশিষ্ট্যগুলি স্থানান্তরিত হয় সেটি ডিএনএর মাধ্যমে হয়। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় ডিএনএ। জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কার্যক্রমের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে। মিউটেশন হচ্ছে হঠাৎ কোনো পরিবর্তন ডিএনএর মধ্যে যদি হয়ে যায়, সেই পরিবর্তনের কারণে জীবের দেহে পরিবর্তন দেখা যায় এবং এটাকে বলা হয় বিবর্তনের মুখ্য কাঁচামাল, র ম্যাটেরিয়ালস। অর্থাৎ এই পরিবর্তনই বিবর্তনের মূল অনুঘটক হিসেবে কাজ করে। ডিএনএর কাঠামোয় গোলযোগ সৃষ্টি হলে তা সে নিজেই সংশোধন করে। মূল কথা হচ্ছে ডিএনএ হচ্ছে ইনফরমেশন সেন্টার। জীবের যাবতীয় তথ্য সব ডিএনএর মধ্যে এই তথ্যগুলো স্টোর করা থাকে এবং সেই তথ্যগুলো পাস করে ডিএনএ। যখন সেটি প্রয়োজন হয় তখন সেই ডিএনএ এক বংশ থেকে আরেক বংশে সেই ইনফরমেশনগুলো ট্রান্সফার হয়ে পরবর্তী বংশে চলে যায়। তো এই জন্য ডিএনএকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। তো ডিএনএ সম্পর্কে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি